একটি প্লেন ইমার্জেন্সি ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট অথরিটির কাছে অনুমতি চাইছে। অনুমতি না পেয়ে সামরিক বাহিনীর এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করে। কেন প্লেনের অস্বাভাবিক সামরিক বাহিনীতে অবতরণ সামনে জানতে পারবেন। এতক্ষণ আপনারা 2002 সালের ঘটনা দেখতেছিলেন। এখন সিনেমা 6 বছর আগে 1997 সালের ঘটনা নিয়ে আসা হয়। এই হচ্ছে সুন্দরী। সুন্দরী ও তার পরিবার ট্রেনে করে সুন্দরীর জন্য ছেলে দেখতে যাচ্ছে। এদিকে দেখা যায় রাজাঙ্গম সহ গ্রামের অনেক লোক আনন্দের সাথে নাচতেছে। রাজাঙ্গমের এই নাচ উল্লাসের কারণ গ্রামের একজন লোক মারা গেছে। এখানে লোক মারা গিয়েছে, সবাই শোক পালন করবে তা না, সবাই নাচে উল্লাসে মেতে উঠেছে। এর কারণ এই মারা যাওয়া লোকটি কেউ গ্রামে মারা গেলে এই লোক নেচে উল্লাস করত, আর আজকে এই লোকটি মারা গিয়েছে তাই রাজাঙ্গম সহ গ্রামের সবাই আনন্দে উল্লাসে উল্লাস করছে। আর এইদিকে সুন্দরী রাজাঙ্গমকে বিয়ের জন্য দেখতে এসেছে। সুন্দরীকে রাজাঙ্গমের বাসায় নাস্তা খেতে দিলে সুন্দরী চোখ লজ্জা বাদ দিয়ে বলে, এত দূর থেকে আমরা এইগুলো খেতে এসেছি, এখানে বেকারির কেক পাওয়া যায় না। আসলে সুন্দরীর অনেকদিন ধরে বেকারির বিজনেস করার স্বপ্ন, তাই সুন্দরী বেকারির খাবার খুঁজছে। এই সময় সুন্দরীর এক আত্মীয় বলে, এখানে ভালো একটা টয়লেটও নেই, তুই কেক চাচ্ছিস? এই কথাগুলো বাইরে থেকে রাজাঙ্গম শুনে রাজাঙ্গম ঘরে এসে বলে, আমি সত্যিটা বলে দিচ্ছি, আমার কোনো ঠিকঠাক ইনকাম নাই, আর এখন আমি অনেক টাকা ঋণ আছি। আমার কাছে শুধু এয়ারলাইন বিজনেস করার জন্য আইডিয়া আছে, কিন্তু 24টা ব্যাংক আমার আইডিয়া রিজেক্ট করে দিয়েছে। রাজাঙ্গমের কথা শুনে সুন্দরীর বাবা বলে, আরে শোনো, আমাদের মেয়ে সুন্দরী আর মেধাবী, কত ছেলে বিয়ের জন্য লাইন ধরে আছে। সবাইকে অবাক করে সুন্দরী বলে, এখন পর্যন্ত 20টা ছেলে আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি অন্য মেয়েদের মতো সেলাই করা, রান্না বান্না করা, ঘর গোছানো, নিজে সাজগোজ করা, এইগুলো কিছুই করতে পারি না। তবে পারি, কিন্তু করব না। এখান থেকে বোঝা গেল রাজাঙ্গম ও সুন্দরী দুজনই বিজনেসের ব্যাপারে খুবই সিরিয়াস। সুন্দরী রাজাঙ্গমকে জিজ্ঞেস করে, তোমার এয়ারলাইন বিজনেসের টাকা কোথা থেকে আসবে? রাজাঙ্গম ছেড়ে দেওয়ার পারত না। রাজাঙ্গম বলে, তোমাকে না 20টা ছেলে মানা করে দিয়েছে? সুন্দরী রাজাঙ্গমকে বলে, তোমাকে তো 24টা ব্যাংকও রিজেক্ট করে দিয়েছে, আমি কি তোমাকে খোঁচা মেরেছি? রাজাঙ্গম বলে, আমার আইডিয়া ব্যাংকের যোগ্য না। সুন্দরীও বলে, ওই ছেলেগুলো আমার যোগ্য না। সুন্দরী দেখতে পায় রাজাঙ্গমের বাসার দেওয়ালে একজন লোকের অনেকগুলো ছবি, ম্যাগাজিনের পাতার ছবি আছে। ওই লোকটা কে? রাজাঙ্গম বলে, ইনি পীযূষ গাঙ্গুলি, জাজ এয়ারলাইন্স এর মালিক। পীযূষ গাঙ্গুলি আমার আইডল। উনি কারো সাহায্য না নিয়ে নিজের স্বপ্ন নিজে পূরণ করেছে। রাজাঙ্গমের স্বপ্নের কথা শুনে সুন্দরীর বাবা বলে, আরে কত মানুষ খেতে পায় না, ঠিকঠাক মতো থাকার জায়গায়, তারা প্লেন দিয়ে কি করবে? সুন্দরী বলে, বাবা 100 বছর আগে মানুষ বলতো বিদ্যুৎ দরকার নেই, এই মানুষগুলো 50 বছর আগে বলতো গাড়ি দরকার নেই। কেন এসব কি শুধু বড় লোকদের জন্য? সুন্দরীর এরকম আচরণ দেখে রাজাঙ্গম বুঝতে পারে এই মেয়ে তার জীবন সঙ্গী হিসেবে দরকার। তাই রাজাঙ্গম বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। সুন্দরী জানায়, তুমি আমাকে নয়, প্লেনকে ভালোবাসো, আর আমি বেকারিকে ভালোবাসি, তাই আমরা নিজেদের স্বপ্ন পূরণ করব, তারপর না হলে বিয়ের কথা ভাবা যাবে। এরপর সুন্দরী ও তার পরিবার রাজাঙ্গমের বাসা থেকে চলে যায়। এখন দেখানো হয় চেন্নাই 2000 সালে রাজাঙ্গমের ঘটনা। রাজাঙ্গম এয়ারলাইন ব্যবসার জন্য বিভিন্ন এয়ারলাইন্স ও ইনভেস্টরদের সাথে দেখা করতে কথা বলতে চাইলে কোনো রেসপন্স পায় না। এই হচ্ছে আলাপ্পা, রাজাঙ্গমের বন্ধু। আলাপ্পা হাবাগোবা দেখতে হলেও বাস্তবে হাবাগোবা নয়। আলাপ্পা একজন সফটওয়্যার। আলাপ্পার বাসার নিচে এসেছে। রাজাঙ্গম ও আলাপ্পা সামরিক বিমান ঘাঁটিতে যাচ্ছে। আজকে রাজাঙ্গমের বন্ধু পাইলট চয়ন তার চাকরি ছেড়ে রাজাঙ্গমের সাথে এয়ারলাইন ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজাঙ্গম জাজ এয়ারলাইনের টিকিট কেটেছে। জাজ এয়ারলাইনের মালিক পীযূষ গাঙ্গুলির সাথে দেখা করে রাজাঙ্গম তার এয়ারলাইন ব্যবসার আইডিয়া জানাবে। এখানে এয়ারপোর্টে রাজাঙ্গমের সাথে চিত্তা নামের এক সাংবাদিকের পরিচয় হয়। এখন জাজ এয়ারলাইন্সের মালিক পীযূষ গাঙ্গুলিকে দেখানো হয়। পীযূষ গাঙ্গুলি ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। পীযূষ গাঙ্গুলি দেখতে পায় তাদের কোম্পানির একজন স্টাফ তার পাশের বেসিন
ড্রেসিং ব্যবহার করছে। সাথে সাথে পীযূষ গাঙ্গুলি তার ভাইকে জানায়, আমাদের এখানকার সব স্টাফরা কি এই ওয়াশরুম ব্যবহার করে? এই বিষয়টা আমার ভালো লাগেনি। শিবদাস, এয়ারপোর্ট সার্ভিসেস। সাথে সাথে পীযূষ গাঙ্গুলির ভাই বলে, ঠিক আছে, শিবদাসকে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছি। কি বুঝলেন আপনারা? আসলে পীযূষ গাঙ্গুলি চায় না গরিব ও মধ্যবিত্তরা ভালো কিছু করুক। সমাজের এক শ্রেণীর লোক চায় গরিবরা আজীবন গরিব হয়ে মরে যাক। এই মানুষ নামে অমানুষগুলো লিডার বলতে পারেন পীযূষ গাঙ্গুলিকে। সিনেমার সামনে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এদিকে রাজাঙ্গম পীযূষ গাঙ্গুলির সাথে দেখা করার জন্য জাজ এয়ারলাইনের ভিআইপি টিকিট কেটে প্লেনে ওঠে। কিছুক্ষণ পর দেখা যায় পীযূষ গাঙ্গুলি প্লেনের ভিতরে চলে এসেছে। প্লেন যখন মাঝ আকাশে, তখন রাজাঙ্গম পীযূষ গাঙ্গুলির সাথে কথা বলতে চাইলে এরই মধ্যে পীযূষ গাঙ্গুলি রাজাঙ্গমের কথা শুনে। রাজাঙ্গম বলে, স্যার আপনি আমার আইডল। রাজাঙ্গমের কথা শুনে পীযূষ গাঙ্গুলি বলে, তুমি এয়ারলাইন ব্যবসা করতে চাও? রাজাঙ্গম বলে, হ্যাঁ স্যার, সাধারণ মানুষের জন্য এয়ারলাইন, সবার জন্য কম দামে প্লেনের টিকিট বিক্রি করব। পীযূষ গাঙ্গুলি বলে, এই ফ্ল্যাটে যারা আছে সবার কাছে কোটিপতি হওয়ার কোনো না কোনো আইডিয়া আছে। সবগুলো আইডিয়া শুনতে খুবই ভালো লাগবে, কিন্তু বাস্তবে অসম্ভব। পীযূষ গাঙ্গুলির এই কথাগুলো শুনতে তেতো হলেও বাস্তবতা এটাই। রাজাঙ্গম বলে, স্যার অবাস্তব আমি কিছু বলিনি, আমার আইডিয়া বাস্তবে রূপ দেওয়া সম্ভব। পীযূষ গাঙ্গুলি বলে, তুমি কম দামে এয়ার টিকিট বিক্রি করতে চাও, তা দিয়ে আবার লাভবান হতে চাও? তোমার কি মনে হয় এত বছরে এসব নিয়ে আমরা মাথা ঘামাই নাই? রাজাঙ্গম বলে, আমাদের এখানে প্লেন টিকিট বুক করতে ট্রাভেল এজেন্সির সাহায্য লাগে, আমরা সবাই সেটা জানি। এই জন্য এয়ার টিকিটের বড় একটা অংশ ট্রাভেল এজেন্সিদের পকেটে যায়। আমরা যদি ট্রাভেল এজেন্সিদের বাদ দিয়ে দিই, আমরা যদি গ্রাহকদের জন্য ইন্টারনেট অনলাইনের মাধ্যমে এয়ার টিকিট কাটার ব্যবস্থা করি, আমি চাই একজন দর্জি, ফ্যাশন ডিজাইনার একসাথে প্লেনে ফ্লাই করতে পারবে। পীযূষ গাঙ্গুলি বলে, তোমার সাথে কাজ করা যায়, কিন্তু আমি করব না। কারণ একজন দিনমজুর কুলির সাথে, চাচির সাথে, কৃষকের সাথে একই প্লেনে কে ট্রাভেল করতে চায়? আমি চাই না আমার প্যাসেঞ্জাররা গরিব লোকদের কারণে অসুবিধায় পড়ুক। রাজাঙ্গম বলে, এই জন্য আপনার প্লেনের ফ্ল্যাটের টিকিটের দাম এত বেশি? পীযূষ গাঙ্গুলি রেগে বলে, ওকে ভিআইপি সিট থেকে তুলে ইকোনমিক সিটে নিয়ে যাও। রাজাঙ্গম রেগে বলে, আমি কেন পিছে যাব? টাকা দিয়ে ভিআইপি সিটের টিকিট কেটেছি। তখন পীযূষ গাঙ্গুলির সিকিউরিটিরাও চলে যায়। তখন প্লেনটি মাঝ আকাশে। এর মধ্যে প্লেন কর্তৃপক্ষ থেকে জানানো হয়, লেডিস এন্ড জেন্টলম্যান, প্রযুক্তিগত জটিলতার কারণে আমরা চেন্নাই ফিরে যাব। এই সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি। তখন পীযূষ গাঙ্গুলি হেসে বলে, তুমি প্লেনের মাত্রই টিকিটের মালিক, আমি তো পুরো প্লেনের মালিক। তখন রাজাঙ্গম বুঝতে পারে পীযূষ গাঙ্গুলির ইশারায় সবকিছু ঘটেছে। হাইরে টাকা, মাঝ আকাশেও টাকার খেলা। এয়ারপোর্ট থেকে ফেরার পথে রাজাঙ্গমের সাথে দেখা হয় প্রকাশবাবুর। প্রকাশবাবু বলে, ওই ফ্ল্যাটে আমিও ছিলাম, সাথে আপনার সব কথা শুনেছি। রাজাঙ্গম বলে, আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু আপনার সাথে দেখা করতে পারি নাই। প্রকাশবাবু বলে, আপনাকে তো তখন সময় দিতে পারিনি, এখন সময় দিব। বুঝতে পারছেন? রাজাঙ্গম কিছুদিন আগে প্রকাশবাবুর সাথে দেখা করার জন্য বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন প্রকাশবাবু নিজে থেকে দেখা করে ব্যবসার প্রস্তাব দিচ্ছে। এটার পিছনেও একজন মাস্টারমাইন্ড ব্যক্তি আছে, আপনারা সামনে জানতে পারবেন। কিছুক্ষণ পর দেখা যায় রাজাঙ্গম ও প্রকাশবাবু একটি সাধারণ নিম্নমানের হোটেলে বসে আছে। প্রকাশবাবু বলে, তোমার যদি ক্ষুধা লাগে তাহলে আমরা 5 স্টার হোটেলে যেতে পারি। রাজাঙ্গম বলে, আমার আইডিয়া শেয়ার করার জন্য এটাই বেস্ট জায়গা। রাজাঙ্গম দোসা অর্ডার করে। প্রকাশবাবু বলে, দোসা আর এয়ারলাইন্স এর ভিতর কি সম্পর্ক রয়েছে? রাজাঙ্গম বলে, স্যার চেন্নাই তো দিল্লি এয়ার টিকেটের দাম 12,000 টাকা, ট্রাভেল এজেন্সির কারণে আরো দাম বেড়ে যায়। প্রকাশবাবু বলে, তা তো হবেই, কারণ এয়ারলাইন পরিচালনার জন্য অনেক টাকা খরচ হয়। এর মধ্যে রাজাঙ্গম অর্ডার দেওয়া দোসা চলে আসে। প্রকাশবাবু দোসা খেয়ে বলছে, আরে ভালো লাগছে তো। রাজাঙ্গম হোটেলের একজন স্টাফকে জিজ্ঞেস করে, ভাই আপনি বাজারে কোথা থেকে করেন? হোটেলের স্টাফ বলে, পাশের বাজার থেকে। শুধু আমরা নই, পাশের রাস্তার 5 স্টার হোটেল ওইখান থেকেও বাজার করে। রাজাঙ্গম হোটেলে বসে থাকা একজন কাস্টমারকে জিজ্ঞেস করে, ভাই আপনি 5 স্টার হোটেল থেকে দোসা খেয়েছেন? কাস্টমার বলে, আমি যদি এখানে 20 টাকায় দোসা পাই তাহলে কেন 5 স্টারে 2000 টাকা খরচ করতে যাব? রাজাঙ্গম বলে, দেখলেন স্যার, কাস্টমার হ্যাপি, মালিকও হ্যাপি। একই খাবার 5 স্টার হোটেলে বেশি দামে বিক্রি হচ্ছে, পার্থক্য শুধু কোথায় খাবার তৈরি হচ্ছে।
হচ্ছে। স্বাস্থ্যবিধিরও কোনো পার্থক্য নেই। কয়েক ঘন্টার ফ্লাইটে নিউজ পেপার দেওয়ার কি দরকার? কোনো এক্সট্রা খাবার দেব না। এখানে 10% খরচ কমে যাবে। দেশের অন্যান্য এয়ারলাইন প্লেন প্রতিদিন 2বার টিপ দেয়, আমরা 6বার টিপ দেব। রাজাঙ্গমের এয়ারলাইন্সের আইডিয়া পছন্দ হয়। প্রকাশবাবু বলে, রাজাঙ্গম আগামী মাসের 8 তারিখে আমার অফিসে এসো। বোর্ডের সব মেম্বারদের রাজি করতে হবে। এখন তো রাজাঙ্গম ভীষণ খুশি, কারণ কিছুদিনের ভিতর এয়ারলাইন ব্যবসা শুরু হতে যাচ্ছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজাঙ্গম সুন্দরীর বাসার সামনে চলে এসেছে। সুন্দরীর বাসার নিচে একটি বেকারির দোকান দিয়েছে। রাজাঙ্গম সুন্দরীকে জিজ্ঞেস করে, বিয়ে করেছো? সুন্দরী পাশের বাচ্চা দেখে বলে, আমার 2টা বাচ্চা। তুমি তো 3 বছর ধরে বিয়ের জন্য মেয়ে দেখে যাচ্ছ। আচ্ছা, তোমার প্লেন কোম্পানিটার কি হলো? রাজাঙ্গম বলে, আমার আইডিয়া একজন বড় ইনভেস্টর অ্যাকসেপ্ট করেছে। এখন কাগজের কিছু ফর্মালিটি শেষে আমার প্লেন আকাশে উঠবে। সুন্দরী বলে, তুমি এখনো প্রথম ধাপে আছো, আমি 3য় ধাপে চল। সুন্দরী বলে, আমরা আরেকটা দোকান দিয়েছি। বলে বাচ্চাগুলোর কাছে চলে যায়, যা দেখে রাজাঙ্গমের মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। এর মধ্যে সুন্দরীর মামা কেকের বাক্স দিয়ে বলে, এটা 150 টাকা, তোমার জন্য 100 টাকা দাম রাখছি। কেকের বাক্স হাতে নিয়ে রাজাঙ্গম বলে, এগুলো কেক হলো? জঘন্য কেক। কেকের বাক্স হাত থেকে ফেলে দেয়। অন্যদিকে রাজাঙ্গমের বন্ধু বলে, আরে ভালোতেও লাগছে কেক। রাগ রাগ গলায় বলে, বুদ্ধি থাকলে এখানে কেউ বেকারি না দিয়ে স্কুল কলেজের সামনে বেকারি খুলতো। আসলে সুন্দরীর বেকারির কেক ভালোই ছিল। সুন্দরীর বিয়ে হয়েছে শুনে রাজাঙ্গম এরকমটা করেছে। আমিও বলি, প্রেমে পড়ে রাজাঙ্গম বোকা হয়ে গেছে। সুন্দরী বিগত 3 বছরের ভিতরে বিয়ে করে 2টা 6-7 বছরের বাচ্চা, কিভাবে কি প্রেম মানুষকে বোকা বানায়। আমার ভিউয়াররা বুঝতে পেরেছেন। পরের দিন রাজাঙ্গমের বন্ধু দৌড়ে এসে বলছে, এখনো কিছু হয়নি। রাজাঙ্গম বলে, কি হয়নি? রাজাঙ্গমের বন্ধু বলে, সুন্দরীর এখনো বিয়ে হয়নি, আর মামা আমাকে বলেছে। তাহলে তো আমরা কেক খেতে যেতে পারি। এরপর দেখা যায় বেকারির প্রচার সিনজি দিয়ে করছে। এর মধ্যে রাজাঙ্গমও চলে এসেছে। রাজাঙ্গম বলে, কোন ব্র্যান্ডের ছিল বাচ্চা 2টা? আমাকে মিথ্যে বললে কেন? সুন্দরী কোনো কথার উত্তর দিচ্ছে না। রাজাঙ্গম বলে, শুনো, পুরো দুনিয়া আমাদের পাগল বলে আর গোয়ার ভাবে। আমাদের কেউ বিয়ে করতে চায় না, তাহলে আমরা দুজনেই বিয়ে করি। সুন্দরী বলে, তাহলে 3 বছরের ভিতরে তুমি আমার মতো পাগলের সাথে দেখা করতে এলে না কেন? রাজাঙ্গম বলে, ওই সময় আমার কপালে খাবার জুটতো না। এখন আমার জমি ফসলে ভরে গেছে, ফসল ভালো দামে বিক্রি হচ্ছে। কয়েক মাসের মধ্যে আমার এয়ারলাইন চালু হবে। আমাদের বিয়ে হলে ভালোভাবে চলবে। সুন্দরী বলে, যদি ব্যবসা না চলে? রাজাঙ্গম বলে, স্বামী কি সংসার চালাবে? তুমি কিছুদিন পারবে না আমাকে চালাতে? সুন্দরী বলে, বিয়ের জন্য আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, টাকা তোমার বা আমার চলবে না, আমাদের হতে হবে। দ্বিতীয় শর্ত, আমার ব্যবসা যেমনই হোক না কেন তোমার ব্যবসার চেয়ে কম না। তৃতীয় শর্ত, 2টার বেশি বাচ্চার কথা চিন্তা করা যাবে না। এই সবকিছু মেনে নিলে কালকে বিয়ে করে ফেলবো। রাজাঙ্গম বলে, আমি সবকিছু মেনে নিয়েছি। সুন্দরী বলে, ভালো করে চিন্তা করে বলো, পরে কিন্তু আমি ডিভোর্স দিতে পারবো না। এরপর দেখা যায় রাজাঙ্গম ও সুন্দরীর বিয়ে হয়ে যায়। এরপর রাজাঙ্গম কয়েকদিন পর প্রকাশবাবু বাকি সব ইনভেস্টরদের নিয়ে বসেছে। রাজাঙ্গম বলে, যাত্রীদের সাবান শ্যাম্পু কেনার ক্ষমতা থাকলে তাহলে আমাদের এয়ারলাইনের টিকিটও কিনতে পারবে। একজন ইনভেস্টর বলেন, আচ্ছা রাজাঙ্গম, আমাদের দেশের এয়ারলাইনগুলো হাজার হাজার কোটি টাকা ঋণ আছে, আর এখানে আপনি মাত্র 1000 টাকায় টিকিট বিক্রি করে লাভবান হতে চান? সবাইকে অবাক করে দিয়ে রাজাঙ্গম বলে, আমাদের কম্পিটিশন এয়ারলাইনের সাথে নয়, আমাদের কম্পিটিশন করব রেলওয়ের সাথে। আমাদের দেশে রেলওয়ে খুব ভালো চলছে। আরেকজন ইনভেস্টর বলে, শুনেন রাজাঙ্গম, একটি বোয়িং প্লেনের দাম 136 কোটি টাকা। আমরা যদি পুরাতন প্লেন কিনি তারপরও 90 কোটি টাকা, তাহলে আপনি কিভাবে ব্যবসা করবেন? রাজাঙ্গম বলে, আমরা লিজে নিব। আরেকজন ইনভেস্টর বলে, আপনি যদি লাভ না করতে পারেন? রাজাঙ্গম বলেন, প্রতিটি ফ্লাইটে যদি 70% যাত্রী হয়, আমরা একটি প্লেন থেকে বছরে 12 কোটি টাকা আয় করব। এখানে আমাদের সব খরচ বাদ দিয়েও লাভ হবে 4 কোটি টাকা। আরেকজন ইনভেস্টর বলেন, যদি প্লেনে যাত্রী না পান? রাজাঙ্গম বলে, যদি 3000 টাকার এয়ারলাইনে পায় 70% যাত্রী পাওয়া যায়, আমরা কেন 1000 টাকার প্লেনে যাত্রী পাবো না? রাজাঙ্গমের ব্যবসার আইডিয়া সব ইনভেস্টরদের পছন্দ হয়। প্রকাশবাবু জানা, রাজাঙ্গম তোমাকে অভিনন্দন, এয়ারলাইন লাইসেন্স পেলে তোমার এয়ারলাইন চালু করতে পারবে। রাজাঙ্গম তো খুব খুশি। প্রকাশবাবু বলে, তোমাকে প্লেন লিজ আনার জন্য 47 লাখ টাকা জোগাড় করো।
কারণ কোম্পানি ফান্ডের ব্যবস্থা করতে 6 মাস লাগবে। যদি এই সময়ের ভিতর প্লেনের দাম বেড়ে যায় বা অন্য কেউ যদি আমাদের আইডিয়া কাজে লাগায় তাহলে আমরা খুব সমস্যায় পড়ব। তাহলে তুমি লাইসেন্স পাওয়ার সাথে সাথে এয়ারলাইন ব্যবসা শুরু করতে পারবে। রাজাঙ্গম বুঝতে পারে তার স্বপ্ন পূরণ করার জন্য টাকা ব্যবস্থা করতে হবে। পরের সিনে দেখা যায় রাজাঙ্গম ও তার মা এই লোকটির সামনে বসে আছে। এই হচ্ছে সুদের কারবারি। এই লোক সুদের বিনিময়ে টাকা ধার দিয়ে থাকে। সুদ কারবারি লোকটি বলে ট্রাক অটো কেনার জন্য টাকা ধার নিয়ে থাকে। এই প্রথম আমার কাছ থেকে কেউ বিমান কেনার জন্য টাকা ধার নিচ্ছে। এর জন্য রাজাঙ্গমের সমস্ত সম্পদের দলিল জমা দিতে হয়। সুদ কারবারি একজন সহযোগী বলে রাজাঙ্গমের সম্পদ অনুযায়ী 40 লাখ টাকা দেওয়া যায়। সুদ কারবারি লোকটি বলে আরে 47 লাখ দিয়ে দাও, কারণ এই আমার সারের ছেলে। আপনারা বুঝতে পারছেন রাজাঙ্গম সুদ কারবারির ভয়ঙ্কর জালে জড়াচ্ছে। পরের দিন দেখা যায় রাজাঙ্গম ব্যবসার লাইসেন্সের জন্য এয়ারলাইন অথরিটির অফিসে এসেছে। পিয়ন গিয়ে রাজাঙ্গমের কথা জানালে এয়ারলাইন অথরিটির চেয়ারম্যান নাইডু বলে ওর জানার কথা, আমার সাথে দেখা করা এত সহজ নয়। সেদিন আর দেখা হয় না। পরের দিন রাজাঙ্গম পিয়ন আসার আগেও অফিসে এসে অপেক্ষা করে। রাজাঙ্গম বলে আমাকে 8:30 আসতে বলেছিলেন, আমি 7টায় এসেছি। সবার প্রথম আমার সিরিয়াল ছিল, আমাকে ডাকছেন না কেন? পিয়ন বলে অপেক্ষা করতে হবে। এভাবে কেটে যায় 2 মাস। চেয়ারম্যান নাইডু রাজাঙ্গমকে দেখে না দেখার ভান করে অফিসে যায়। একদিন পিয়ন জানায় স্যার এখন ছুটিতে আছে, আপনি 1 সপ্তাহ পরে আসেন। রাজাঙ্গম বলে আপনি উনার কাছের লোক না, ওনাকে মনে করিয়ে দিলেন না কেন? পিয়ন বলে আপনি তো স্মার্ট বুদ্ধিমান ছেলে, আমাকে স্যার যা বলে আপনাকে আমি তাই বলি। রাজাঙ্গম বুঝতে পারে এখানে তার কাজ হবে না। রাজাঙ্গম রেল প্ল্যাটফর্মে বসে চিন্তা করে সুদের টাকা দিতে না পারলে তার পরিবারের সকল সম্পদ হারাবে। এসব চিন্তা করে রাজাঙ্গমের অনেকটা ভেঙে পড়ে। এই সময় পাশের চায়ের দোকানে রেডিওতে খবরে বলা হয় প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম তামিলনাড়ুতে এসেছে। রাজাঙ্গম এটা বুঝতে পারে প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের সাথে দেখা করতে পারলে তার সমস্যার সমাধান হতে পারে। আর প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের ইন্টারভিউ নিবে সাংবাদিক চিত্রা। আর চিতার সাথে রাজাঙ্গমের এয়ারপোর্ট থেকে ভালো সম্পর্ক ছিল। পরের দিন সাংবাদিক চিত্রার সাহায্যে রাজাঙ্গম প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়। সিকিউরিটি রাজাঙ্গমকে গেটে আটকালে রাজাঙ্গম বলে আমি মাদুরাই থেকে এসেছি, আমি মানুষের জন্য অল্প টাকা এয়ারলাইন চালু করতে চাই। এভাবে প্রেসিডেন্টের সিকিউরিটিদের সাথে বাকবিতণ্ডা চলে। প্রেসিডেন্ট পাশের ঘর থেকে সব শুনে তুমি মাদুরাই থেকে এসেছো? রাজাঙ্গম বলে স্যার আমাকে 2 মিনিট সময় দেন, তারপর দোষী মনে হলে আমাকে গ্রেপ্তার করবে। প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম রাজাঙ্গমের দেখা করার অনুমতি দেয়। রাজাঙ্গম বলে আমি মাদুরার একটি ছোট্ট গ্রাম থেকে এসেছি, বাবা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। রাজাঙ্গমের জীবনের অতীতের ঘটনা তখন রাজাঙ্গম এয়ারফোর্সের পাইলট। একদিন রাজাঙ্গমের মা ফোনে জানায় তোর বাবা 2 সপ্তাহ যাবৎ বিছানায় অসুস্থ, তোকে দেখার জন্য ছটফট করছে, ডাক্তার বলেছে তোর বাবা আর বাঁচবে না। বলে রাজাঙ্গমের মা কান্নায় ভেঙে পড়েছে। রাজাঙ্গম বাড়ি যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটতে 3000 টাকা দিলে এয়ারলাইন অথরিটি জানায় ইকোনমিক সব টিকিট বিক্রি হয়ে গেছে, এখন শুধু বিজনেস ক্লাস টিকিট আছে যার দাম 9000 টাকা। কিন্তু রাজাঙ্গমের কাছে আর টাকা নেই। রাজাঙ্গম জিজ্ঞেস করে ফ্ল্যাট ছাড়ার আর কত সময় আছে? এয়ারলাইন অথরিটি জানায় 5 মিনিট সময় আছে। রাজাঙ্গম বলে আপনাদের পরবর্তী ফ্ল্যাট আর কখন আছে? এয়ারলাইন অথরিটি জানায় 2 দিন পর। কিন্তু রাজাঙ্গমের এখন তার বাড়ি যাওয়া এখনই দরকার। রাজাঙ্গম সবার কাছে টাকার জন্য সাহায্য চায়, কিন্তু কেউ এগিয়ে আসে। রাজাঙ্গম কেঁদে কেঁদে বলে আমার বাবা অসুস্থ, আমি একজন এয়ারফোর্সের পাইলট, এই আমার লাইসেন্স, আমি 87 বেচ, কেউ আমাকে প্লিজ সাহায্য করেন, আমার টাকাটা খুবই দরকার। কিন্তু কেউ রাজাঙ্গমকে সাহায্য করেনি। আসলে টাকার জন্য মানুষ কতটা অসহায় সে একজন পাইলট হয়ে তার এই অবস্থা। আর আমি আপনি সিরিয়ালের বাইরে বুঝতে পারি এটা সিনেমা হলো বাস্তব জীবনের গল্প। এটা সবাই সিনেমা মনে না করে বাস্তব গল্পটা ভাবেন। আর এটা ভারতের ডেকান এয়ারলাইনের গল্প। এরপর রাজাঙ্গম গাড়িতে তার বাড়ি যেতে 2 দিন লেগে যায়। বাড়ি এসে রাজাঙ্গম দেখে তার বাবা মারা গিয়েছে। রাজাঙ্গমের বাবাকে আগুনে দাহ করা হয়েছে। এই কারণেই রাজাঙ্গম চায় কম টাকা মানুষের জন্য এয়ারলাইন সেবা, সবার জন্য প্লেন। প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম রাজাঙ্গমের এয়ারলাইন লাইসেন্স অনুমতি দিয়ে দেয়। দেশের প্রেসিডেন্টের চাপে পড়ে এয়ারলাইন অথরিটি চেয়ারম্যান নাইডু রাজাঙ্গমের লাইসেন্স স্বাক্ষর করে দেয়। কয়েকদিন পর রাজাঙ্গম তার বউ সুন্দরীকে বন্ধু পাইলট চয়নকে নিয়ে
এয়ারপোর্টে এসেছে। সাথে প্রকাশবাবু ছিলেন। সুন্দরী বলে, এটা তো প্লেনের মেলা, সবাই খুশি ছিল, কয়েকদিনের ভিতরে রাজাঙ্গমের প্লেন আকাশে উড়বে। হঠাৎ একদিন চয়ন ফোন দিয়ে জানায় আমাদের প্লেন চলে যাচ্ছে, 3 দিনের ভিতর প্লেন ফেরত নিয়ে যাবে। রাজাঙ্গম বলে, কেন, কি হয়েছে? চয়ন বলে, এয়ারপোর্ট অথরিটি বোয়িং ব্লুপ্রিন্ট সাবমিট করতে হবে। রাজাঙ্গম বলে, এই দেশে কত বোয়িং প্লেন আছে, তাদের কাছে তো ব্লুপ্রিন্ট চাচ্ছে না। চয়ন বলে, এই জন্য আমাদের 50 লক্ষ টাকা জরিমানা করেছে। এই সরকার কেন আমাদের টার্গেট করেছে? আসলে বোঝা যাচ্ছে একজন মাস্টার মাইন্ড আছে, যার ইশারায় সবকিছু হচ্ছে। এদিকে রাজাঙ্গমের প্লেন চলে যাওয়ার সাথে সেই নিঃস্ব হয়ে যায়, কারণ রাজাঙ্গম সবকিছু বন্ধক দিয়ে সুদের উপর 47 লক্ষ টাকা ধার নিয়েছে। রাজাঙ্গম দিশেহারা হয়ে এয়ারলাইন অথরিটির অফিসে এসে বলে, আমি আপনাদের নিয়মের কারণে শেষ হয়ে গেছি। এরপর রাজাঙ্গমের সাথে প্রকাশবাবুর দেখা হয়। রাজাঙ্গম বলে, এয়ারলাইন অথরিটি নতুন আইন করে ব্লুপ্রিন্ট চাচ্ছে, প্লেনের লিজ বাতিল করে 50 লক্ষ টাকা আমাকে জরিমানা করেছে। এই টাকা আমাকে ধার দিলে প্লেন রাখা সম্ভব। প্রকাশবাবু অবাক করে দিয়ে বলে, 647 কোটি টাকা। রাজাঙ্গম বলে, স্যার। রাজাঙ্গম বলে, না স্যার, আমার 50 লক্ষ টাকা দরকার। প্রকাশবাবু বলে, এটা মিস্টার পীযূষ গাঙ্গুলির এয়ারলাইন থেকে 1 বছরের ইনকাম হয়, তুমি চাও সে তোমার সাথে যোগ দেব, ওনার লাভজনক ব্যবসা ধ্বংস হোক, মিস্টার পীযূষ গাঙ্গুলিকে এটা মেনে নিবে? মিস্টার পীযূষ গাঙ্গুলি এয়ারলাইন ব্যবসায়ী বিনিয়োগকারীদের গডফাদার, এই দেশের এয়ারলাইন ব্যবসা তিনি নিয়ন্ত্রণ করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেদিন রাজাঙ্গম ও মিস্টার পীযূষ গাঙ্গুলির বাঘ বিকন্দার পরে প্রকাশবাবুকে রাজাঙ্গমের পিছনে সেটিং করা হয়, মানে রাজাঙ্গমের সাথে যা ঘটেছে সবকিছু পীযূষ গাঙ্গুলির ইশারা। প্রকাশবাবু আরো বলে, দেখলে কি সহজে তোমাকে ধ্বংস করে দিল? হ্যাঁ, এটাই পীযূষ। এই ঋণ শোধ করতে যতদিন লাগবে ততদিনে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বিজনেস আইডিয়া দারুণ ছিল, ওই দেখো ওটাই তোমার প্লেন, কয়েকদিন ভিতরে চলে যাবে। এখানে রাজাঙ্গম সম্পূর্ণ মূলধন টাকা হারায়। এতে রাজাঙ্গম রেগে পীযূষ গাঙ্গুলির জাজ এয়ারলাইন্সের লোকদের সাথে ঝামেলা সৃষ্টি করে। এতে রাজাঙ্গম বেদরক মার খায়, আর এই সমস্ত ঘটনা পীযূষ গাঙ্গুলি উপর থেকে দেখছিল। এখানে রাজাঙ্গম একজন ব্যর্থ মানুষ। আমাদের সোসাইটির নিয়ম তো সবাই জানেন, সফল হলে মাথায় করে নাচে, আর ব্যর্থ হলে মাথা থেকে নিচে আছাড় মেরে অপমানের চাবুক মারে। পরবর্তী দৃশ্যে সুন্দরীর মা সুন্দরীকে বলছে, আমি বলেছিলাম এই ছেলেকে বিয়ে করলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে, তোর জামাই কতকাল তোর ইনকামের উপর বসে বসে খাবে, এখন সমাজের সব লোক আমাদের নিয়ে হাসাহাসি করছে। সুন্দরী তার ছোট ভাইকে বলে, গরুটা হাম্বা হাম্বা করছে, গরুটাকে রশি দিয়ে বেঁধে নিয়ে যা। ভাই বলে, গরু কোথা? সুন্দরীর মা বলে, আরে আমারে গরু বলছে, যেই না স্বামী তাকে নিয়ে কতটা অহংকার। সুন্দরী তার স্বামীর পাশে একজন সঠিক বউর মতো দায়িত্ব পালন করে। এভাবে কেটে যায় বেশ কিছু মাস। একদিন সকালে চড়ুই পাখির শব্দে রাজাঙ্গমের ঘুম ভেঙে যায়। রাজাঙ্গম বাসার ছাদে দেখতে পায় সুন্দরী চড়ুই পাখিদের খাবার খাওয়াচ্ছে। সুন্দরী বলে, বেচারা চড়ুই পাখি, বড় পাখিরা সব খাবার খেয়ে ফেলে, আর চড়ুই পাখিগুলো খাবার না খেয়ে থাকতে হয়। এখান থেকে রাজাঙ্গম এয়ারলাইন ব্যবসা করার জন্য দারুণ একটি ব্যবসায়িক আইডিয়া পায়। চড়ুই পাখি ছোট হবার কারণে কম উচ্চতায় উড়ে বলে, চড়ুইদের বেশি খাবার লাগে না, তাই বেশি ফুলের দরকার নেই। ছোট প্লেন, এই প্রথমবার ছোট প্লেনের জ্বালানি খরচ কম, তাই প্লেনের টিকিটের দামও কম হবে। আমরাই প্রথমবার মালবাহী প্লেনকে যাত্রীবাহী প্লেনে রূপান্তর করব। এরপর দেখা যায় রাজাঙ্গম বিদেশি মালবাহী প্লেন কোম্পানির সাথে অনলাইনে কথা বলছে। প্লেন কোম্পানি বলে, আপনি চান আমরা আপনাকে ফ্রিতে প্লেন দেই? রাজাঙ্গম বলে, আমরা দেশে প্রতিদিন ট্রেনে কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে, গাড়ি অন্যান্য যানবাহনের কথা বাদই দিলাম, আমাদের প্লেনের টিকিটের দাম ট্রেনের টিকিটের দামের সমান। যদি যাত্রীদের 2% আমাদের এয়ারলাইন্সে যাতায়াত করে, তাহলে সব খরচ বাদ দিয়ে এক একটি প্লেনে বছরে কোটি টাকা লাভ হতে পারে। ভবিষ্যৎ লাভবান সম্ভাবনা বেশি, তাই প্লেন কোম্পানি রাজাঙ্গমকে প্লেন দিতে রাজি হয়। এরপর দেখা যায় রাজাঙ্গম তার সব বন্ধুদের বোঝাচ্ছে কিভাবে এয়ারলাইন ব্যবসায় সফলতা লাভ করা যায়। ভারত যেহেতু বিশাল দেশ, এক স্থান থেকে দূরের স্থানে যেতে ট্রানজিট ব্যবহার করবে। এতে করে কোম্পানি বড় হতে থাকলে আমরা দেশের বাইরেও ব্যবসা শুরু করব। এটা চড়ুই পাখির সূত্র। এভাবে বছরের এক একটি প্লেন থেকে সব খরচ বাদ দিয়েও কোটি টাকা লাভ হবে। এর মধ্যে চায়ের দোকানদার বলে, ভাইজান চায়ের বিল 800 টাকা, বাকি দিবেন নাকি? চিন্তা করা যায় চায়ের দোকানের মিটিং রুম থেকে টেকেন এয়ারলাইন্সের জন্ম হয়েছে। আসলে রাজাঙ্গম দেখিয়েছে সফল হওয়ার জন্য কতটা জেদ থাকা দরকার। রাজাঙ্গম তার বউ সুন্দরী
সুন্দরীকে নিয়ে দোকানে যাবে। সুন্দরী বলে, তোমার কথা শুনে কলেজের সামনে বেকারির দোকান দিয়েছি, ভেবেছিলাম 200-300 টাকা বিক্রি হবে, কিন্তু না, প্রতিদিন 1000 টাকা বিক্রি করি। সুন্দরী বলে, জানো মেয়েরা বেকারিতে আসলে ছেলেগুলো পিছে পিছে এসে অনেক কিছু কিনে নিয়ে যায়। রাজাঙ্গম বলে, পীযূষ এখন দেশে নেই, পীযূষ দেশে আসার আগে প্লেন আমাদের হাতে নিয়ে আসতে হবে। অফিসিয়ালি সব কাজ শেষ, ফ্রান্সের বিমান কোম্পানির সাথে মিটিং করে সবকিছু ফাইনাল করেছি, এমনকি 8 কোটি টাকাও লাগবে না, 4 কোটি টাকা হলেও চলবে। সুন্দরী বলে, তাহলে শুরু করে দাও। রাজাঙ্গম বলে, সুন্দরী তুমি আমাকে 15,000 টাকা ধার দিতে পারবে? এতে করে সুন্দরী কিছুটা রাগ করে। রাজাঙ্গম চলে যাওয়ার সময় সুন্দরী বলে, তুমি 15,000 নয় 20,000 টাকা নিও, করো, তুমি বড় বড় স্বপ্ন দেখো, বড় কিছু চিন্তা করো, আমার সাথে কেন এমন করো? নিজের বউর কাছে সাহায্য চাওয়াটা কি এতটাই কঠিন? আমি তো বলেছিলাম আমার বেকারি তোমার, তোমার এয়ারলাইন আমার। নিজের বউর মুখে এই কথা শুনে রাজাঙ্গম ইমোশনাল হয়ে যায়, সুন্দরীকে সবার সামনে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে দেখা যায় টেনশনের কারণে পীযূষ গাঙ্গুলি রাতে ঘুম আসছে না। পীযূষ গাঙ্গুলি দেখতে পায় তার পাহারাদার, তার সিকিউরিটি দরজার সামনে ঘুমিয়ে আছে। পীযূষ বলে, পকেটে টাকা নেই, মাথার উপর ছাদ নেই, খাবার মতো কিছু নেই, তারপর এত শান্তিতে ঘুমাচ্ছিস কেমনে? পীযূষ তার ভাইকে বলে, ভালো খবর হলে অপেক্ষা করবে, খারাপ খবর হলে সাথে সাথে বলবে। পীযূষের ভাই বলে, আমরা যে ফ্লাইটটা কার্গো ফ্লাইট হিসেবে চেয়েছিলাম না দিয়ে সুন্দরী নামে একজন যাত্রীবাহী হিসেবে নিচ্ছে। পীযূষ বলে, রাজি না হলে প্লেন কোম্পানিকে রাজি করাতে হবে, প্রয়োজনে বেশি টাকা দিয়ে ফ্লাইট নিয়ে আসো। পীযূষ জানতে পারে রাজাঙ্গমের নামের বদলে সুন্দরী নামে এয়ারলাইন রেজিস্ট্রেশন করা হয়েছে। পীযূষ বলে, রাজাঙ্গমের প্লেন কোনোভাবেই যেন ল্যান্ড না করতে পারে। ইতর কোথাকার। নাইডু বলে, ঠিক, রাজাঙ্গম একটা ইতর। পীযূষ বলে, রাজাঙ্গম না, আমি ইতর। গরিব থেকে ধনী হওয়ার গল্প শুধু আমাকে নিয়ে লিখবে, আসলে পীযূষ ইতুরি। এরপর দেখা যায় রাজাঙ্গমকে ব্যাংকের ম্যানেজার ডেকেছে। রাজাঙ্গমের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, কেউ 2 লাখ, কেউ 50,000, কেউ 2,000, কেউ 5,000। এভাবে সারাদিনে রাজাঙ্গমের গ্রামের সবাই টাকা পাঠাতে থাকে। রাজাঙ্গম তার প্রতি গ্রামের মানুষের ভালোবাসা দেখে ইমোশনালি কান্না করে দেয়। ফ্রান্স থেকে প্লেন কোম্পানির প্রতিনিধি আসে। প্রতিনিধি বলে, দেশের সব মেজর এয়ারপোর্ট মিস্টার পীযূষের নিয়ন্ত্রণে আছে, আমাদের প্লেন এখানে ল্যান্ড করাবেন। রাজাঙ্গম বলে, ঠিক ধরেছেন, ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, এখানে শুধু আমরা রাজত্ব করব। বিমান প্রতিনিধি বলে, এগুলো পরিত্যক্ত এয়ারপোর্ট, দেশে এরকমটা কয়টা আছে? রাজাঙ্গম বলে, অনেকগুলো আছে, আমরা এগুলোকে রানওয়ে উপযুক্ত করে তুলব। এরপর রাজাঙ্গম রেলওয়ে অফিসারের কাছে জানায়, আমরা রেলওয়ে কাউন্টারের পাশে বিমানের টিকিট বিক্রি করতে চাই। অফিসার জানায়, এতে করে রেলওয়ে লোকসান করবে। আমি লোকসান জেনে কেন রাজি হব? রাজাঙ্গম যুক্তি সহকারে বলে, রেলওয়েতে প্রতিদিন 10,000 লোক অপেক্ষা করে, সব যাত্রীরা এসি সিট পায় না, আমরা ওইসব যাত্রীদের কাছে প্লেনের টিকিট বিক্রি করব। এতে রেলওয়ের কোনো ক্ষতি হবে না, এতে সবাই যাতায়াত করতে পারবে। অফিসার অনুমতি দিয়ে দেয়। এদিকে দেখা যায় পীযূষ রাজাঙ্গমের এয়ারলাইন বন্ধ করার জন্য বাজার দর থেকে বেশি টাকা দিয়ে সব পাইলটদের পীযূষ গাঙ্গুলি জাজ এয়ারলাইনে কিনে নেয়। রাজাঙ্গম এগুলো আগে বুঝতে পারে পীযূষ তাদের এয়ারলাইন আটকাতে এরকম কিছু করবে, তাই রাজাঙ্গম যুদ্ধ বিমানের সিনিয়র রিটায়ার্ড পাইলটদের নিয়ে এসেছে প্লেন উড়ানোর জন্য। রাজাঙ্গমের কাছে তার বউ সুন্দরী বিজনেস প্রপোজাল নিয়ে আসে। সুন্দরী জানায়, তোমার এয়ারলাইন্সের খাবারের সরবরাহের দায়িত্ব আমার বন্নি ক্যাটারিতে দিতে হবে। রাজাঙ্গম তার বউ সুন্দরীকে ফ্লাইটের খাবার অর্ডার দিয়ে দেয়। এরপর চলে আসে সেই দিন। আজকে রাজাঙ্গমের বিমান এয়ারপোর্টে অবতরণ করবে। এই দৃশ্য আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এই ফ্লাইটের বিমান উড়ছিল। রাজাঙ্গমের বন্ধু পাইলট চয়ন, কিন্তু এয়ারপোর্ট বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট অথরিটি অনুমতি দিচ্ছিল না। আর এখানে পুরো গেমটি খেলছিল এয়ারপোর্ট অথরিটি অফিসে বসে পীযূষ গাঙ্গুলি। দীর্ঘ সময় প্লেন উড়ার পর অনুমতি দেয় না এয়ারপোর্ট অথরিটি। এয়ারপোর্ট অথরিটি অফিসার নাইডু পীযূষকে বলে, আমরা এখন অনুমতি না দিলে বিমানটি ক্র্যাশ করবে। তুমি বলেছিলে ওদের ভয় দেখাতে, এখন তো রীতিমতো ওদের জীবন নিয়ে খেলছো। এই ঘটনার জন্য আমার উপর তদন্ত হবে। পীযূষ শেষে বলে, তুমি এত বড় চাকরিটা করছো, এই চেয়ারে বসে আছো, এত টাকা কামাচ্ছ, তার কথা শুনবে না বন্ধু? আমার কথা শুনবে না বন্ধু? শেষ পর্যন্ত ল্যান্ডিং অনুমতি না পেয়ে বিমানটি নেভি এয়ারলাইনের এয়ারপোর্ট ল্যান্ডিং করা হয়। রাজাঙ্গমও
চলে আসে। যেহেতু এটা নেভি এয়ারলাইন্স, এই জন্য রাজাঙ্গম ও তার বন্ধু চয়নকে গ্রেপ্তার করে সাময়িক নেভি অফিসারের সামনে নিয়ে এসেছে। এই অফিসার ছিল খুবই সৎ ও নিষ্ঠাবান। এখানে আরেকটি বিষয় হলো, রাজাঙ্গম ও চয়ন এয়ারলাইন্সের পাইলটের লেখাপড়া করত। তখন এই অফিসার ছিল নেভি চিফ। নেভি অফিসার চয়নকে বলে, তুমি ইমার্জেন্সি করে চেন্নাই এয়ারলাইনে ল্যান্ড করাতে পারতে। রাজাঙ্গম বলে, ইমার্জেন্সি ল্যান্ড করলে আমাদের কয়েক মাসের জন্য আটকিয়ে দিত। স্যার, এই মাসের 25 তারিখে আমাদের বিমান উড়া শুরু করবে। পীযূষ গাঙ্গুলি চায় আমাদের আটকাতে। নেভি অফিসার বলে, সোরিয়া বোয়িং প্লেন এই এয়ারপোর্টে 3 বছর আগে ইমার্জেন্সি ল্যান্ড করেছিল। মনে আছে চয়ন? কি করেছিলাম আমরা? যেহেতু চয়ন এখানকার আগে নেভি পাইলট ছিল, তাই চয়ন সবকিছু জানতো। চয়ন বলে, আমরা কমিটি গঠন করে টেরোরিস্টের সাথে লিঙ্ক আছে কিনা তদন্ত করেছিলাম। তারপর 5 কোটি টাকা জরিমানা করেছিলাম। নেভি অফিসার বলে, তোমাদের 3 জনকে জরিমানার পাশাপাশি 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তোমরা তো এখনো শুরুই করতে পারোনি, আর এরই মধ্যে তোমাদের কেরিয়ার হুমকির মুখে। তদন্ত শেষ, আমি রায় জানিয়ে দিচ্ছি, ওরা সন্ত্রাসী নয়, তাই আমি রাজাঙ্গমকে ছেড়ে দিচ্ছি। রাজাঙ্গম, তুমি শুধু জরিমানা দিবে আমাদের গাড়িতে বিমান নামানোর জন্য। তোমরা এয়ারলাইন শুরু করার 3 মাসের ভিতর এই জরিমানার টাকা দিয়ে পরিশোধ করতে পারবে। এখানে নেভি অফিসার চাইলে রাজাঙ্গমের ক্যারিয়ার এখানে ধ্বংস করে দিতে পারত, কিন্তু নেভি অফিসার সৎ ও ভালো মানুষ ছিল। এরপর 2003 সালের 10ই আগস্ট রাজাঙ্গম দিল্লিতে মিনিস্টার সিভিল অফ এভিয়েশন মিনিস্টারের সাথে দেখা করতে আসলে জাজ এয়ারলাইন্সের মালিক পীযূষ গাঙ্গুলির সাথে দেখা হয়। পীযূষ অবহেলা করে বলে, আরে মিস্টার রাজাঙ্গম, তুমি উঠতে প্রস্তুত? তুমি মিনিস্টারের কাছে এসেছো, আমি দেখা করিয়ে দিব মিনিস্টারের সাথে। পীযূষ আরো হেসে হেসে বলে, তুমি রতন টাটাকে চিনো? টাটা নিজে বিমান সংস্থা তৈরি করতে পারেনি। রাজাঙ্গম সব অবহেলা অপেক্ষা করে বলে, আমি রতন টাটা না, দেশের মানুষ আমাকে বিশ্বাস করে। এরপর রাজাঙ্গম মিনিস্টারের সাথে দেখা করে বলছে, 75% ফ্লাইট অর্ধেক খালি অবস্থায় উড়ে যাচ্ছে। আমরা খালি সিটের জন্য 1 টাকা নিব। 1 টাকা সিট বুকিং হয়ে গেলে 500 টাকার সিট খুলে দিব, তারপর 1000 টাকা সিট বুকিং এর জন্য খুলে দিব। মিনিস্টার বলে, একজনকে 1 টাকার টিকিট দিয়ে বাকি 10 জনকে ধোকা দিচ্ছেন না? রাজাঙ্গম বলে, স্যার, বিষয়টা এমন না। আমাদের 3টা প্লেন, প্রতিদিন 10টা টিপ, তার মানে প্রতিদিন 300 যাত্রী 1 টাকায় প্লেনে চড়বে। এমনকি আমাদের সবচেয়ে দামি টিকিটের দাম ট্রেনের টিকিটের দামের সমান। স্যার, আপনি নির্বাচনী এলাকায় 2টি প্রজেক্টর আনা হয়েছে, এর প্রভাবটা আপনি বুঝতে পারছেন? এদিকে পীযূষ তার ড্রাইভারকে জিজ্ঞেস করে, তুমি রাজাঙ্গমকে চিনো? ড্রাইভার বলে, স্যার, চিনি। পীযূষ জানতে চায়, কিভাবে চিনো? ড্রাইভার বলে, রাজাঙ্গম আমাদের মতো গরিব মানুষদের জন্য কম টাকায় প্লেন উড়াবে। আমি প্লেনে চড়বো কিনা জানি না, তবে আমার মাকে প্লেনে উঠানোর ইচ্ছা আছে। পীযূষ তার ভাইকে বলতে থাকে, তাহলে আমার টয়লেট ক্লিনার আমার সাথে প্লেনে উঠবে, সেটা আমি হতে দিব? পীযূষ গাঙ্গুলি বলে, রাজাঙ্গমের সব ইনভেস্টমেন্ট শুরুতেই যেন শেষ হয়ে যায়, এই ফকিন্নির পোলা যাতে আকাশে উঠতে না পারে। কিছুদিনের ভিতর রাজাঙ্গমের ডেকেন এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। সিভিল এভিয়েশন মিনিস্টার এসেছে। ডেকেন এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে মিনিস্টার সহ সবাই উঠে। এখানে রাজাঙ্গম খুবই খুশি ছিলেন। প্লেনটি আকাশে উড়ার জন্য স্টার্ট করলে এক পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্লেনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অল্প কিছু সময়ের ভিতর প্লেনের ঝাঁকুনিতে সবাই আছড়ে পড়ে। রাজাঙ্গম নিজে ক্যাপ্টেনের কেবিনে ঢুকে প্লেনটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে ক্যাপ্টেন কি করছিল, এটা আপনারা সবাই সামনে জানতে পারবে। এই ঘটনায় মিনিস্টার তাড়াহুড়া করে চলে যাওয়ার সময় রাজাঙ্গমকে বলে, ইউ আর এ ফেলিওর ম্যান। আসলে সফল হওয়াটা কতটা কষ্টকর তারাই জানে, যারা আমাদের সমাজের সফল ব্যক্তি। এই ঘটনায় সাংবাদিকরা রাজাঙ্গমকে ঘিরে ধরে। সাংবাদিকরা বলে, আপনাদের এয়ারলাইন সেফটি মেনটেন করেনি, এই প্লেন দুর্ঘটনার পিছনে কার হাত আছে? আমাদের দেশে এত সমস্যা আছে, তার মধ্যে কি প্লেনে চড়া খুবই জরুরি? রাজাঙ্গম সব সাংবাদিকের সঠিক জবাব দেয়। এরপর দেখা যায় রাজাঙ্গম তার ছেলে সন্তান হয়েছে। ছেলেকে দেখে রাজাঙ্গম তার বাবার কথা ভীষণ মনে পড়ে। এখন রাজাঙ্গম নিজে প্লেনের সব টেকনিক্যাল বিষয় চেক করে বুঝতে পারে 64 ফুয়েল ব্যবহার করেছিল পাইলট, যার জন্য প্লেনের ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরেছিল। রাজাঙ্গম পাইলটকে বলে, আপনাকে বিশ্বাস করেছিলাম। পাইলট বলে, ফ্যামিলি সমস্যা, প্রচন্ড আর্থিক সমস্যা। রাজাঙ্গম বলে, আমার থেকে
থেকেও বেশি ওরা তো আমাদের কিনতে চাইবে। না বলাটাই আমাদের একমাত্র শক্তি। আমি আপনাকে কিছু বলবো না, আপনি যা ভালো মনে করেন এয়ারপোর্ট তদন্ত অথরিটির কাছে তাই বলবেন। পাইলট চলে গেলে চয়ন বলে, পাগল হয়ে গেছিস, তুই যেতে দিলি কেন? রাজাঙ্গম বলে, উনি আমার বাবার বয়সী। পাইলট তদন্ত কমিটির কাছে জানায়, আমি ফুয়েল লোড করার সময় অমনোযোগী ছিলাম, সেফটি চেক সঠিকভাবে ছিল, প্লেনের এই দুর্ঘটনার জন্য আমার ভুলের কারণে হয়েছে। চেয়ারম্যান নাইডুকে তো সবাই চিনেন, এই হচ্ছে পীযূষের লোক, চাকরি করে সরকারের, কাজ করে পীযূষের। চেয়ারম্যান নাইডু বলে, কেউ কি আপনাকে হুমকি দিচ্ছে? পাইলট বলে, কে কাকে হুমকি দিচ্ছে এটা আমরা সবাই জানি। এয়ারপোর্ট অথরিটির এক অফিসার বলে, মিস্টার রাজাঙ্গম, আপনাকে কে হুমকি দিচ্ছে? চেয়ারম্যান নাইডু বলে, আমি সব শুনেছি, আমি পাইলটের স্টেটমেন্টে ঠিক মনে করি। তার মানে প্লেনের ইঞ্জিনে আগুন লাগানোর মাস্টার মাইন্ড জাজ এয়ারলাইন্স এর মালিক পীযূষ গাঙ্গুলির ষড়যন্ত্রে। এরপর ডিকেন এয়ারলাইন্স সব অভিযোগ থেকে মুক্ত হয়। পরের দৃশ্যপথে দেখা যায় ভিআর এয়ারলাইন্স এর মালিক ইকবালের সাথে রাজাঙ্গম। ইকবাল হচ্ছে এয়ারলাইন জগতে আরেক মাফিয়া। ইকবাল বলে, তোমার এয়ারলাইন আমার এয়ারলাইনের সাথে যুক্ত করো, এতে তোমার লাভ হবে। রাজাঙ্গম বলে, প্লেনে উঠবে কারা? ইকবাল বলে, শুধু পয়সা হলে এই প্লেনে উঠবে। ইকবাল বলে, আমার টিম বলেছে এই জন্য তোমাকে 12 কোটি টাকা দেবে, কিন্তু আমি তোমাকে 16 কোটি টাকা দেব। রাজাঙ্গম এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। রাজাঙ্গম বলে, আমার সফল হওয়া নিয়ে আমার প্রায় সন্দেহ হয়, কিন্তু আপনার আগ্রহ দেখে আমার সন্দেহ দূর হয়ে গেছে। এতে করে চয়ন রেগে যায় রাজাঙ্গমের উপর। আমাদের সাথে আলোচনার কথা ভাবলি না? তোর জন্য আমি চাকরি ছেড়েছি, তোর কাছে এটা কিছুই না, এটাকে তুই পার্টনারশিপ বলিস? আমাদের নিয়েও ভাব তুই, আমাদেরও পরিবার আছে, এমনটা হলে তোর সাথে কেউই থাকতে চাইবে না। এত কিছু শুনে রাজাঙ্গম রেগে চয়নের কলার চেপে ধরে বলে, তুই বুঝতে পারছিস না কেন? ইকবাল আমাদের ফাঁদে ফেলছে। ইকবালকে ফিরিয়ে দিলে আমরা একদিন লাখ লাখ মানুষকে প্লেনে উড়াতে পারবো। ইকবাল কেন এত টাকা দিতে চাচ্ছে বুঝিস না তুই? এই এয়ারলাইন্স আমাদের স্বপ্ন। রাগ করে রাজাঙ্গমকে ফেলে চলে যায়। রাতে দেখা যায় রাজাঙ্গম বাসায় ফিরলে সুন্দরী জিজ্ঞেস করে, কত দিতে চেয়েছিল ইকবাল? রাজাঙ্গম বলে 16 কোটি। সুন্দরী বলে, নিয়েছো? রাজাঙ্গম না করে বলে, আমি তোমাদের হতাশ করেছি। সুন্দরী বলে, তুমি ঠিক করেছো। যেমন রাজাঙ্গম ঠিক তেমন তার সুন্দরী বউ। পীযূষ টিভি চ্যানেলের সাক্ষাৎকারে রাজাঙ্গমের ডিকেন এয়ারলাইন্সের বিরুদ্ধে কথা বলে। ঘন্টায় যদি আপনি অ্যালুমিনিয়াম প্লেনকে 1000 কিলোমিটার বেগে আকাশে উড়াতে চান, আপনার কি মনে থাকবে? নিশ্চয়ই সেফটি। ঠিক এই সেফটি নিশ্চিত করার জন্য সব পরীক্ষা করা দরকার। এই কাজে অনেক খরচ হবে, তবে খুবই দরকার। যখন এই বিমান সেবা কম টাকা কেউ দিতে চাবে, তখন এই বিষয়টা সন্দেহ লাগবে। এই জন্য আমাদের বিমানের টিকিটের দাম বেশি। আপনাদের জীবনের দাম আধা কাপ চায়ের সমান। রাজাঙ্গম পীযূষের কথা জবাব দিতে সাংবাদিক চিত্তার সাহায্যে রেডিও লাইভে আসে। মিস্টার পীযূষ জানে আমাদের এয়ারলাইন্স স্টার এয়ারলাইন্সের মতো সব পরীক্ষা চালিয়ে সেফটিতে নিশ্চিত করা হয়েছে। পীযূষ একটা ভয় করে, গরিব লোকেরা তার সাথে বসে ফ্লাইটে যাবে। ধনীরা চায় গরিবরা চিরকাল গরিব থাকুক। 100 বছর আগে বলেছিল বিদ্যুৎ ধনীদের জন্য, 50 বছর আগে ধনীরা গাড়ি নিয়ে একই কথা বলেছিল। আমার এয়ারলাইন্স গ্রামের মানুষের কষ্টের টাকা শুরু হয়েছে, আমি দেশের মানুষকে কখনো ঠকাবো না। কয়েকদিন যাবৎ রাজাঙ্গম না ঘুমিয়ে এয়ারপোর্টে প্লেন পাহারা দিচ্ছে, যাতে এয়ারলাইন্সের কোনো ষড়যন্ত্র শিকার না হয়। সামরিক বাহিনীর নেভি অফিসার ডিকেন এয়ারলাইনের এয়ারপোর্টে এসেছে। নেভি অফিসার বলে, শুধু কি ওদের বন্ধু আছে, আমাদের বন্ধু নেই? আমরা কখনো আমাদের সহযোদ্ধাদের হতাশ করি না। যাও রাজাঙ্গম, তুমি বিশ্রাম নাও। নেভি বাহিনী ডিকেন এয়ারলাইন্স সুরক্ষার জন্য ঘিরে ফেলে। এরপর চলে আসে ডিকেন এয়ারলাইন্সের সেই বিশেষ দিন। আজকে রাজাঙ্গমের প্লেন উড়ানো হবে। প্রথম ফ্লাইটে রাজাঙ্গম তার বউ সন্তানকে নিয়ে প্লেনে উঠে। ফ্লাইটে অনেক সময় কেটে যাওয়ার পর একজন যাত্রীও আসে না। রাজাঙ্গম এখন নিজের উপর থেকে শেষ আত্মবিশ্বাস হারাতে শুরু করেছে। রাজাঙ্গম এই ভাবতে থাকে, পীযূষ হয়তো ঠিকই বলেছে। রাজাঙ্গমের বন্ধু আলাপ্পা দৌড়ে এসে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি তো তোর বিশ্বাস রাখতে পারি নাই। ডিকেন এয়ারলাইন্সের সব টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু সফটওয়্যার গ্লিচ খেয়ে সব বাতিল হয়ে গেছে। কিন্তু বাকি প্লেনের পুরো যাত্রী দিয়ে ভরা ছিল। দেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে। অন্যদিকে ডিকেন এয়ারলাইনের বাকি ফ্লাইটগুলো ফুল যাত্রী নিয়ে এয়ারপোর্টে ল্যান্ড করে। যাত্রীদের সাথে রাজাঙ্গমের মাও এসেছে। এখন তো সবাই খুশি। রাজাঙ্গমের সফলতা দেখে মিস্টার পীযূষ ফোন দিয়ে অভিনন্দন জানায়। বিজনেস প্রপোজাল দিলে রাজাঙ্গম প্রত্যাখ্যান করে, কারণ দুষ্ট লোকের সাথে কখনো ব্যবসা করা যায় না। বুঝতে পারছেন, সফল হলেও শত্রু মাথায় তুলে রাখে। এরপর রাজাঙ্গমের ডিকেন এয়ারলাইন শুধু সফলতার গল্প লেখে। ডিকেন
ডিকেন এয়ারলাইন্স প্রথম 2 বছরে 2 কোটি মানুষকে প্লেনে চড়ায়। রাজাঙ্গমের বউ সুন্দরী তাদের মালিকানাধীন ডিকেন এয়ারলাইনের বেকারির খাবার বিক্রি করে 60 কোটি টাকা মুনাফা অর্জন করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা কি সিনেমার এক্সপ্লেইন দেখতে চান আমাদের কমেন্ট করে জানান। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন।